আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার হাত মুখ পা দিয়ে যা ইচ্ছা তাই করব। আমি কি বিবস্ত্র হয়ে জনসম্মুখে যাব? আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত। ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে। একইভাবে শিক্ষানীতি নিয়ে অলরেডি কথা হয়েছে, বলা হয়েছে শিক্ষানীতি 2010-কে আধুনিকায়ন করা এবং যৌন সম্মতি বিষয়ক বিবরণীগুলো যেন ইনক্লুড থাকে। আমরা এটি যে ব্যাখ্যা করতে চাই, আমরা আশা করি বুঝতে পারছি। এবং জেন্ডার স্টেরিওটাইপ কথা, ঘরের কাজ শুধু নারীর এবং নারীরা ধূমপান করবে না, এই কথাগুলো বলা যাবে না। আমি বলতে চাই ধূমপান তো নারী পুরুষ দুজনের জন্যই খারাপ, তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন? আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের। এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের ফলে সামাজিক অবস্থা কতটা অস্থিতিশীল হয়েছে আমরা তাদের রিপোর্ট প্রদানের পর থেকে এখন পর্যন্ত এটি বুঝতে পেরেছি। তাহলে ব্যক্তিগত লেভেল, পারিবারিক লেভেল, সামাজিক লেভেল ক্লিয়ার। নারীবাদী কমিশন তো না, বরং নারীর বিপক্ষের কমিশন এটা। কারণ তারা যারা নারী সংস্কার কমিশন, অধিকার কমিশন নাম দিয়েছে, নারীদের অধিকার তারা নষ্ট করেছে। তারা এই দেশের নারীদেরকে পতিতা বানাতে চায়। তারা যৌনতাকে সমাজে স্বীকৃতি দিতে চায়। তারা বলছে যৌনতার বিপক্ষে দাঁড়ানো নাকি মানবাধিকার লঙ্ঘন হবে। এবং এই কমিশনের যে সদস্যগুলো আছে অধিকাংশ ইসলাম বিরোধী। জানি না এগুলো নাস্তিক কিনা, তবে তাদের রিপোর্টটা পুরা নাস্তিকতায় ভরা। তারা অভিযোগ করেছে পারিবারিকভাবে বৈবাহিক জীবনে ইসলাম ধর্ম মানলে নাকি বৈষম্যের শিকার হয়। ইমানই তো থাকবে না এই কথা বললে। ইসলাম মানুষকে সমতা শিখায়, আদালত শিখায়, ইনসাফ শিখায়, ইসলাম বৈষম্য শিখায় না। তারা এই কমিশনের এমন রিপোর্ট তৈরি করেছে পুরুষ এবং নারীকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সমতার নাম দিয়ে। অথচ পুরুষ নারী কিন্তু প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিপক্ষ নয়, তারা পরিপূরক। আমরা আমাদের বোন, মা, সন্তান, স্ত্রী তাদেরকে আমরা সম্মান করি। ইসলাম নারীকে সম্মান এতটাই দিয়েছে যে মায়ের পায়ের নিচে জান্নাত ঘোষণা করেছে। কন্যার পক্ষে রাসূলের অসংখ্য হাদিস। আমরা আমাদের মাকে কতটা ভালোবাসি, আর তারা এই নারীবাদী নামই তারা কি বলছে, দেহ আমার, স্বাধীনতা আমার, মন যা ছাতাই করবে। এগুলো কি মানুষের কাজ হতে পারে? সুতরাং এই নারী কমিশন যে রিপোর্ট উপস্থাপন করেছে এটা আমরা বাতিল চাই। এবং এই কমিশনের সদস্যদেরকে আমরা চাই যে ওদেরকে বাতিল করা হোক, ওদেরকে নতুন করে আবার কমিশন তৈরি করা হোক। ধন্যবাদ। আলিম সমাজ আমরা মনে করি এই যে নারী বিষয়ক যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন 2025 যেটা গভর্নমেন্টের কাছে দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যেই নারীরা আসলে এই কমিশনে সদস্য হিসাবে আছে, তারা প্রথম, আমার প্রশ্ন হচ্ছে যে এরা নারী কিনা। এরা যদি নারী হয়ে থাকতো তাহলে নারীদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে এদের সবচেয়ে ভালো সচেতন হওয়ার কথা ছিল। অথচ তারা এমন কিছু প্রস্তাব দিয়েছে যা পরিপূর্ণভাবে কোরআনে কারীমের বিধানের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক, আল্লাহর কালামের সাথে সাংঘর্ষিক। শুধু তাই নয়, আমরা জানি বাংলাদেশ আসলে একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান। এই মুসলমানদের তাহাজিব, তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতি, ঈমান, আকীদা এটাকে সম্পূর্ণরূপে একদম ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা অনেকগুলো প্রতিবেদন সেখানে উপস্থাপন করেছে এবং তারা পরামর্শ সেখানে প্রতিবেদন দিয়েছে আকারে। তো সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে কখনো এই কমিশন মানে এই প্রস্তাবিত কমিশনটি কখনো বাস্তবায়ন হতে পারে না। এটা এদেশের মুসলমানরা, আলেম সমাজ কখনো তারা মেনে নেবে না। প্রয়োজন বোধে এদেশের মানুষের রক্ত দিবে, জীবন দিবে, আরেকটা গণ অভ্যুত্থান হবে, কিন্তু নারী কমিশন ইনশাল্লাহ বাংলাদেশে কায়েম হবে না। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তারা এসি রুমে বসে একটা প্রস্তাবনা দিতেই পারে। কারণ তারা যে প্রস্তাবনাগুলো নিয়ে এসছে যে মানুষ নাকি রাত্রের আধারে তার স্ত্রীকে ডিভোর্স মানে মুখে তালাক দিয়ে দেয়, দেন তালাক হয়ে যায়। আপনার বিয়েও যেমন যে আমার সরাসরি মানুষ থাকবে, সাক্ষী থাকবে, সবার সামনে হবে, তালাকে একইভাবে আমার সাক্ষী থাকবে। সাক্ষী ছাড়া কিন্তু কোনো কিছু না, কারণ পুরো জিনিসটাই আমার কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট কিন্তু কখনোই আড়ালে আবডালে বা কোনো দেওয়ালের পিছনে যে কিন্তু হয় না। বা কেউ যদি কারোর ঘরের ভিতরে যেও বলে তোমাকে তো 3 তালাক দিয়ে দিলাম, এইভাবে কিন্তু আসলে হয় না। যদি কেউ 3 তালাক দিয়েও দেয় সেক্ষেত্রে কিন্তু তার সবে মাত্র 1 তালাক পতিত হয়, বাকি কিন্তু আরো 2 তালাক বাকি থাকে। এই যে দেখেন, আমরা মুসলিম যারা আছি আমরা তো আমাদের লই জানি না, তাহলে আমরা আমাদের আইন, আমাদের ইসলামিক ল যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো কিভাবে? তো আমাদের তো আগে সেই জায়গায় কাজ করতে হবে। এখন আপনারা যারা সিভিল ল চাচ্ছেন, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আপনারা সেকুলারদের জন্য আলাদা ল চাচ্ছেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরাও ইসলামিক ল চাচ্ছি। হ্যাঁ, আমরা চাই যে আমাদের একটা ইসলামিক কোর্ট হোক, একটা ইসলামিক ল হোক। তাহলে তো এখানে যেহেতু আপনি একবার বলতেছেন যে এটা দরকার, আবার বলতেছেন যে না আপনারা ইসলামিক ল কি বলতেছে না, এটা আপনারা কি আর করেন না, এটা তো হইলো না। এটা তো খুবই ডাবল স্ট্যান্ডার্ড গিরি কথাবার্তা হয়ে যায়। দেখেন, আমাদের দেশে সিভিল ল আছে, পাশাপাশি কিন্তু তারা যেহেতু একটা
বিকল্প আইন বাস্তবায়ন করার জন্য তারা একটা প্রস্তাবনা দিয়েছে। তো সেই প্রেক্ষিতে আমরা বলতেই পারি যে আমরাও ইসলামিক যে ল আমরা সেটা বাস্তবায়ন করতে চাই। মানে দেখেন, এখানে আমার সিভিল লও থাকবে এবং আমার ইসলামিক লও থাকবে। তারপর যে যেটার ইচ্ছা সে সেখানে বা সেই আইন অনুসারে সে জীবনযাপন করতে পারবে। ম্যাডাম শিরিন তিনি যেটা বলেছেন যে বিদেশে যেটা হয় সেখানে মানুষ সিভিল লর আন্ডারে কাজ করে, সিভিল লর করে তারা হচ্ছে মেনে চলে আর কি। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে ধার্মিক মানে ধর্মীয় যে ল সেটার কোনো বাধ্যবাধকতা নাই। তো যেহেতু আমার দেশ কি চাচ্ছে বা আমরা কি চাচ্ছি, আমরা অ্যাজ এ 95% বা 85 to 90% মুসলিম অধ্যুষিত দেশ, আমরা কি চাচ্ছি এই জানতে চাওয়াটা তারা আসলে প্রয়োজন মনে করে কিনা, তাদের ছেলেমেয়েরা কি কখনো যৌনকর্মী হইতে চাবে কিনা, এটা কি কখনো আপনারা জিজ্ঞেস করেছেন তাদের কাছে যে তারা যদি তাদের ছেলে মেয়েকে যৌনকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে বোঝা যাবে যে ঠিক আছে, যে হ্যাঁ তাহলে বোধহয় আমি এটাকে কর্মী হিসেবে স্বীকৃতি দিতে পারি। যে বলা হয়েছে যে স্ত্রী নাকি স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিতে পারবে, আসলে এটা কিভাবে সম্ভব যে স্ত্রী তার স্বামীর বিপক্ষে কিভাবে ধর্ষণ মামলা দিবে, আর এর প্রমাণটা কই পাবে সে? আচ্ছা দেখেন, আমাদের যে আসিয়া মারা গেল, তনু মারা গেল ক্যান্টনমেন্টের মতো একটা জায়গায়, তারপরে এই যে আলেপ র্যাবের যে অফিসার আমাদের বোনকে আপনার রোজা ভাঙায় তাকে ধর্ষণ করছে, তার হাজবেন্ডকে ধরে নিয়ে যাবে সেই কাতার দেখায়, তাদের বিচার আপনারা আদায় করছেন? তাদের বিচারকে আপনি আদায় করেন, আপনি এখানে পড়ে আসছেন ম্যারিটাল রেপ নিয়ে। হ্যাঁ, এমন যে হয় না ব্যাপারটা একদমই তা না। অবশ্যই এমন কিছু কিছু মানে নরপশু আছে যারা তাদের বউদের উপরে অত্যাচার করে, শুধু বউ না তার বন্ধুর উপরে অত্যাচার করে, তাদের মেয়েদের উপরে অত্যাচার করে। এখন সেগুলো তো আমার আইনি প্রক্রিয়া নিয়ে আসা উচিত। হ্যাঁ, তার জন্য তো আমার নারী নির্যাতন কেস আছে অলরেডি। এখন এই জিনিসটাকে যদি আপনি ঢালাওভাবে ম্যারিটাল রেপ হিসেবে প্রচার করেন, এটা তো আসলে হইলো না। আপনি একটা জিনিসকে প্রতিষ্ঠিত করতে যেয়ে সেটাকে মকারির দিকে আপনি পরিণত করতে পারেন না। আসলে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, এটা তো রেপ হতে পারে না। আর এটা যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে সমাজে কি কি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে? আচ্ছা এই দেখেন, প্রথমত তো যে এখন সবাই সম অধিকার এই বুলিটা কপ চাই, সেক্ষেত্রে যেটা হয় ছেলেরা কিন্তু অলরেডি এখন একটা ডিফেন্ডিভ মোডে চলে আসছে। তারা বলে যে ঠিক আছে আমাদের দরকার নাই, যেহেতু তারা সম অধিকার চাচ্ছে, এরপরে যখন সিভিল লর আন্ডারে যাবে। তারপরে দেখেন যে অনেকে আছে এরকম যে এরকম বারবার বিয়ে করে, তারপরে দেন মোহরানের টাকা নিয়ে আবার ছেড়ে চলে যায়। তো যখন আমরা জিনিসগুলো সহজলভ্য করে দিব, যে প্যারেটাল রেপ ইস্যু দিয়ে তুলবো, তারপর ধরেন যৌনকর্মীদের যখন আমি মানে এখনই আমাদের অবৈধ, তাই আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারি না, যেখানে তারা জানাজার অধিকার পায় না। তাদের ছেলেমেয়েরা কি কখনো যৌনকর্মী হইতে চাবে কিনা, এটা কি কখনো আপনারা জিজ্ঞেস করেছেন তাদের কাছে যে তারা যদি তাদের ছেলে মেয়েকে যৌনকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে বোঝা যাবে যে ঠিক আছে, যে হ্যাঁ তাহলে বোধহয় আমি এটাকে কর্মী হিসেবে স্বীকৃতি দিতে পারি। একটা মেয়ে তার সংসার চালানোর জন্য বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তা আমাদের মা বোনরাও তো ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা বাণিজ্য করতে পারে, কিন্তু তাদেরকে যেটাকে বলে কর্ম, এটা কি কর্ম, এটা তো ইসলামে নিষিদ্ধ করছে। যদি এটা করা হয় তাহলে ছেলেরা কি আদৌ বিয়ে করবে না ওদিকে ধাবিত হবে, কোনটা? আচ্ছা, এটা একটু আপনার মানে হ্যাঁ মুখোমুখি সাংঘর্ষিক বিষয় হয়ে যায়। দেখেন মানে আমার বর্তমান আমরা যে জামানায় আছি, আমার ঠিক আছে ব্যবসা আমার সহজলভ্য, আমি করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের কতটুকু ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে। এবং একই ক্ষেত্রে দেখেন আমাদের পলিসি মেকিং এর জায়গায়, এই যে আমরা দুদিন অন্তর একটা কথা বলি যে আমাদের জায়গা তো বামেরা দখল করে নিচ্ছে, আমাদের জায়গা তো শাহবাগী এরা দখল করে নিচ্ছে। এখন ওই জায়গায় যদি আমার একজন কেউ ফিক জানা, কেউ একজন আপনার পলিটিক্যাল ডিপ্লোম্যাসি জানা কেউ যদি না থাকে, তাহলে সেই জায়গায় কিন্তু অটোমেটিক অন্য কেউ এসে পূরণ করে দিয়ে যাবে। তো আমার পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু ইসমা কিয়াসের ভিত্তিতে ওই জায়গায় কিন্তু আমরা মেয়েদেরকে এম্পাওয়ার করতে পারি, এটা তো কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু জামাল যুদ্ধে আপনার নেতৃত্ব প্রদান করেছিল, তো ওটা তো পরিস্থিতির শিকার হয়ে। তো আমরা পরিস্থিতির শিকার, এখন যে অবস্থায় আছি, আমার এখন মহিলা ডাক্তার দরকার, আমার এখন হচ্ছে মহিলা টিচার দরকার, একইভাবে আমার নীতি নির্ধারণের জায়গাও আমার এখন এরকম স্কলার বা আলেমা যারা আছেন তাদেরকে আমাদের দরকার। তো এই যে জিনিসগুলো আছে এটা আমাদের সমন্বয় করতে হবে। আমি এক পাশে নিয়ে যেতে পারি না যে আচ্ছা এটা তো ইসলামে নাই, আবার এরকমও করতে পারি না যে এটা তো পুরো সেকুলারিজম। আমার দুইটা ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, আপনাকে মাঝামাঝি একটা জায়গায় এসে আপনাকে সেটেল করতে হবে। আমরা কোনো কিছু এক্সট্রিমেও যাইতে পারবো না, আবার একদম মানে পিছনেও যাইতে পারবো না, আমাদের থাকতে হবে মাঝখানে।